আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটি টপিক নিয়ে এসেছি। টপিকটার নাম হচ্ছে অর্থের সময় মূল্য। যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছেন কিংবা হায়ার স্টাডি করতেছেন, একাদশ দ্বাদশ শ্রেণী সব জায়গায় এই কমার্সের স্টুডেন্টদের এই অধ্যায়টা করতে হয়। এবং যে কোনো একটা ক্লাসে যদি আপনি ভালো করে শিখে নেন তাহলে এটা নিয়ে ভবিষ্যতে এমন একটা প্যারা খেতে হবে না। তো আজকে আমি চেষ্টা করব আমার ছোট মস্তিষ্কে যতটুকু জ্ঞান আছে তা দিয়ে আপনাদের এই টপিকটা বোঝানো। যাদের প্রবলেম আছে ইনশাল্লাহ আজকে ম্যাথ পর্যন্ত করবেন, সলভ করার চেষ্টা করব সর্বোচ্চ। এখন আসেন অর্থের সময়মূল্য আসলে জিনিসটা কি। দেখেন, আমরা ব্যাংকে টাকা রাখছি কিংবা হচ্ছে কোথাও বিনিয়োগ করছি কিংবা কারো থেকে আমরা টাকা পাই, সব ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি যে একটা টাকা যে এখন দিচ্ছি সেটা 5 বছর পরে সেম হয় না। আচ্ছা, একটা জিনিসের মূল্য 2 বছর পরে সেম থাকে না। তো সুতরাং এই অর্থের সাথে সাথে সময়ের সাথে সাথে অর্থের মূল্যটা কি হতে যাচ্ছে, কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে। তো আমরা অর্থের দুইটা মূল্য পাই, একটা বর্তমান মূল্য আর একটা ভবিষ্যৎ মূল্য। তো আমরা বলতে পারি যে সময়ের প্রেক্ষিতে অর্থের যে প্রকৃত মূল্য আছে এই প্রকৃত মূল্যটা পরিবর্তন হচ্ছে, তাকে আমরা অর্থের সময় মূল্য বলতে পারি। তো অর্থের যেহেতু দুইটার মূল্য আছে, একটা বর্তমান একটা ভবিষ্যৎ, আমরা অলওয়েজ দেখি যে বর্তমান অপেক্ষা ভবিষ্যৎ মূল্যটা বড় হয়, ঠিক আছে? কারণ ভবিষ্যতে আমাকে সে সুদ আসলে অর্থটা দিচ্ছে কিংবা হচ্ছে সময়ের সাথে ওই অর্থের প্রকৃত মূল্যটা বেড়েছে, সরি প্রকৃত মূল্যটা কমেছে কিংবা হচ্ছে কিন্তু টোটাল অ্যামাউন্টটা কি বেড়েছে। আহ এই বর্তমান এবং ভবিষ্যৎ এই দুটো মূল্যের মধ্যে আমরা সবসময় পছন্দ করি কোনটাকে, বর্তমান মূল্য। এটার বেশ কয়েকটা কারণ আছে, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, এক, আমরা যদি অর্থটা পেয়ে যাই, ভবিষ্যৎ সবসময় জন্য অনিশ্চিত, ভবিষ্যতে নাও পেতে পারি, এখন পেয়ে গেলে ভালো। দুই, আমরা যদি এই টাকাটা পেয়ে যাই, যেখান থেকে পাচ্ছি না কেন, আমরা অন্য জায়গায় বিনিয়োগ করতে পারি, ঠিক আছে? 3 নাম্বার, আমরা এটা ভোগ করতে পারি ভবিষ্যতের এই যে আহ অর্থটা আমরা আজকে পেয়ে গেলে আজকে ভোগ করে চলে যেতে পারতেছি। লাস্ট পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা মুদ্রাস্ফীতি। আমরা দেখি যে 10 বছর আগে 100 টাকায় আমরা যা পেতাম এখনো আমরা তা পাচ্ছি না। অর্থাৎ সময়ের প্রেক্ষিতে এই মুদ্রাস্ফীতি বা অর্থের সময়ের সাথে সাথে অর্থের মূল্যটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমরা আমাদের টপিকে চলে যাই। তো সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের প্রকৃত মূল্যের যে সম্পর্ক, তাকে আমরা ধারণা অর্থের সময় মূল্য বলছি। এটার যে 4টা কারণ আছে, 4টা কারণ নিয়ে আমরা হালকা আলোচনা করছি। আমি পিডিএফটা দিয়ে দিব। এরপরে আমরা সরাসরি এই অর্থের সময় মূল্য, বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রগুলোতে চলে যাচ্ছি। দেখেন, আমরা এখানে দুই ধরনের সূত্র পাই, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আমি একটু সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ এটা নিয়ে তো আলোচনা করার কিছু নেই, যে সুদের আসলের উপর যে সুদটা পাচ্ছি এটা হচ্ছে সরল সুদ, আর সুদ আসলের উপর যে সুদটা পাচ্ছি এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো সরল সুদ এখানে যেহেতু নেই, আমি সরল সুদটা এখানে অ্যাড করে দিচ্ছি। পিবি ইকুয়াল টু এফবি ডিভাইড বাই 1 + i ইন্টু এন। সরল সুদের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রতি বছর সুদের পরিমাণটা সমান হবে, ঠিক আছে? তাই এনটা কোথায় থাকবে, গুণ আকারে থাকবে, ঠিক আছে? এরপর চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ বোঝা না গেলে আমরা পিডিএফ দিয়ে দিব, না হয় আচ্ছা আমি লিখে দিচ্ছি, একটু দেখো তো দেখা যাচ্ছে কিনা, বুঝে যায়? আমার লেখা না, ওই বোর্ডের লেখাটা দেখা যাচ্ছে? ওকে, দেখো তাহলে প্রেজেন্ট ভ্যালু তো এফবি ডিভাইড বাই 1 + i হোল টু দি পাওয়ার n। এই সিম্পল এই দুইটা সূত্র আমার গুরুত্বপূর্ণ। দুইটা সূত্র দিয়ে আমরা 4টা সূত্র বের করব। 4টা কি, এফবি সূত্রটাও বের করব। আমি তো একটু বাঁকা লিখতেছি। দেখো এফবি সূত্র পিবি ইকুয়াল টু এফবি ডিভাইড বাই 1 + i, এই একটা সূত্র দিলে সবগুলো হয়ে যাচ্ছে। সেম এটা বলতে পারি না যে পিবি ইনটু 1 + i হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু এফবি, একই কথা। তাহলে একটা সূত্র মনে রাখলে আরেকটা সূত্র পাওয়া যাবে, জাস্ট এদিকে ভাগ করে আছে এদিকে পাঠাচ্ছি, গুণ। তো এই ক্ষেত্রে আমরা দুটোর কথা বলতে পারি। আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের মাইক্রোফোন অফ হয়ে গেল। দুইটা কথা মনে রাখবে,
এক, বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতিকে বলি আমরা বাট্টাকরণ, এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিকে বলি আমরা চক্রবৃদ্ধিকরণ। এটা এমসিকিউ তে আসে বা ক নম্বরেও আসে অনেক সময়, ঠিক আছে। এখন আসি আমরা অর্থের সরল সুদ দেখলাম, চক্রবৃদ্ধি দেখলাম। এখন সরল চক্রবৃদ্ধির সাথে যদি এম আসে বা বছরে একাধিকবার সুদ দেওয়া হয়, গণনা করা হয়, তাহলে কি হবে? তাও আমরা একটা সূত্র থেকেই সবগুলো কাউন্ট করব, ঠিক আছে। যতবার আমরা আই দেখব ততবার এম দ্বারা ভাগ করব, এবং যতবার এন দেখব এম দ্বারা গুণ করবো। অর্থাৎ সুদের হারকে এম দ্বারা ভাগ, নাম্বার অফ চক্রবৃদ্ধি দ্বারা আমরা ভাগ দিব, আর যতবার ইয়ার হবে এটা আমরা গুণ করব। কাহিনীটা কি আসলে? বছরে আমাকে 10% সুদ দেয় এবং বছরের সুদটাতে দুইবার, তাহলে আসলে 2 দ্বারা যখন ভাগ করি 5% হিসেবে কাউন্ট হয়। আর 5 বছর মেয়াদকাল, কিন্তু সুদ আসলে কাউন্ট হচ্ছে কিন্তু 10 বছর, তাই কিভাবে 10 বার, 10 বছর না 10 বার, তাই 2 দ্বারা কি হচ্ছে গুণ হচ্ছে। 10 বার কিভাবে? বছরে 2 বার করে দিচ্ছে, 5 বছরে আমাকে 10 বার দিবে। তাই মনে রাখবো যতবার এন থাকবে বা নাম্বার ইয়ার থাকবে আমরা গুণ করব, এবং আই সুদের হারকে কি করব এম দ্বারা ভাগ করব, ঠিক আছে। আসেন এটা ইআইআর এর অঙ্কে গেলে আমি আরেকটু প্রকৃত কার্যকরী সুদের হারটা দেখিয়ে দিব। এখন আসেন স্যার, খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা এই অধ্যায় থেকে আসে এটা একটু লিখবেন, সেটা হচ্ছে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি। এই অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি নির্ণয় কিভাবে করবো, বা অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি কেমনে চিনবো? দেখেন আমরা ব্যাংকে টাকা জমা রাখি না, যে নির্দিষ্ট সময় পর পর রাখি, 10,000 টাকা করে প্রতি বছর, কিংবা হচ্ছে প্রতি মাসে 1,000 টাকা করে জমা দিচ্ছি, বা 2,000 টাকা করে জমা, এই ডিপিএস, এই জিনিসগুলো হচ্ছে আসলে বার্ষিক বৃত্তি। তাহলে বার্ষিক বৃত্তির দুইটা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য হচ্ছে সে নির্দিষ্ট সময় পর পর হবে, অ্যাকুরেট। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমান অ্যামাউন্ট হবে, ঠিক আছে, কোনো বছর বেশি কোনো বছর কম, কোনো মাসে কিস্তিতে বেশি কোনো কিস্তিতে কম, এমনটা হবে না। তাহলে বার্ষিক, এটা অসমান নগদ প্রবাহ হতে দিব না। তাহলে বার্ষিক বৃত্তি যেহেতু প্রতি কিস্তিতে অ্যামাউন্টটা সেম থাকবে, সুতরাং এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? এ দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। তাহলে আমরা দেখা যাচ্ছে, দেখো তো একটু স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখা গেলে আর লিখবো না, দেখা যায়, ওকে। তাহলে বার্ষিক বৃত্তির সূত্র আবার দুটি, একটি হচ্ছে অগ্রিম বা প্রদেয়, আর একটা হচ্ছে সাধারণ। কখন সাধারণ হয়? যখন কিছু উল্লেখ থাকে না, অথবা মেয়াদের শেষে হয়, মেয়াদের শেষে, তখন এটা হবে সাধারণ বার্ষিক বৃত্তি। আর অগ্রিম কখন হয়? যখন, বা প্রদেয় কখন হচ্ছে, যখন শুরুতে হবে, হিসাবকালের শুরুতে কিস্তিটা দেওয়া হবে। আমরা এখানে দুইটা সিকিউ করে জিনিসটা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। তাহলে এই যে সাধারণ বার্ষিক বৃত্তি বা অগ্রিম বার্ষিক বৃত্তি, এই দুইটার মধ্যেও কি স্যার এম আসতে পারে? বছরে একাধিকবার হতে পারে, সুদ অবশ্যই হতে পারে। তাহলে এখানেও আমরা নতুন কোনো কিছু শিখবো না, এই দুইটা সূত্রকে আমি একটু পাশে লিখি। হ্যাঁ আচ্ছা, আমি একটু পাশে লিখে দিচ্ছি সাধারণ অগ্রিমটা, যদিও বা আপনাদের বই পুস্তকে সব জায়গায় আছে, কিন্তু আমার লেখার উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা একটা দিয়ে দুইটা মনে রাখবো সূত্র। তাহলে এ ইন্টু আই ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n, ঠিক আছে। অনেকে বইয়ে আইটা এখানে থাকে, ভাই দুইটাই কারেক্ট, ঠিক আছে। এটাকে আমরা অ্যানুইটি বলে, এটাকে বলে অ্যানুইটি ডিউ বা প্রদেয়। প্রদেয়ের মধ্যে পার্থক্য কি স্যার? শুধু 1 প্লাস আই গুণ হবে, কি গুণ হবে? 1 প্লাস আইটা গুণ হবে, বাকি সব ঠিক থাকবে। তাহলে ঠিক আছে, শেষ। সাধারণ বার্ষিক বৃত্তি আর অগ্রিম বার্ষিক বৃত্তি বা প্রদেয় বার্ষিক বৃত্তি। এখন এটাকে কিভাবে আমি রূপান্তর করব বছরে একাধিকবার দিন? সেম প্রসেস। বাড়তি এখানে জাস্ট একটা আই ডিভাইড বাই এম হবে, ঠিক আছে। একবার লিখে নাও, অথবা শীট থেকে তুলে নিতে পারবা। এরপরে আমরা চলে যাই তাহলে ফিউচার ভ্যালুর ক্ষেত্রে। এটা তো প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে দেখলাম, ফিউচার ভ্যালুর ক্ষেত্রে একই সূত্র। মনে রাখছি কিভাবে? 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n
মাইনাস ওয়ান, ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, বাকি সব ঠিক থাকবে। তাহলে এক্ষেত্রেও কি চক্রবৃদ্ধি একাধিকবার হতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, হতে পারবে। ওকে, যদি এতটুকু পর্যন্ত সূত্র নিয়ে কোনো প্রশ্ন থাকে বলবেন, আর সরাসরি আমরা তাহলে ম্যাথে চলে যাব। তবে শুরু করছি, দুইবার মাইক্রোফোন দুইবার অফ হয়ে গেছে।